স্বাগত সংবাদ সকালে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাচ্ছি বিস্তারিত। সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক। পানি জমে স্থবির হয়ে পড়ছে যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ছে নগরবাসী। কেবল ঢাকা দক্ষিণ সিটির 11টি পয়েন্টেই এমন জলাবদ্ধতা যেন নিত্যদিনের চিত্র। এসব পয়েন্টে পানি নামতে সময় লাগছে 2 থেকে 5 ঘন্টা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা নর্দমা দখল এবং নিয়মিত পরিষ্কার না করার কারণেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। বৃষ্টি হলেই হাঁটু সমান পানি, এ যেন রাজধানীর নিউ মার্কেট এলাকার পরিচিত দৃশ্য। হাঁটু থেকে কোথাও কোথাও কোমর সমান পানিতে তলিয়ে যাচ্ছে এলাকাটি। পানি নামতে সময় নিচ্ছে কয়েক ঘন্টা। ততক্ষণে দুর্বিষহ হয়ে উঠছে নগরবাসীর জীবন। শিক্ষা বোর্ডের সামনের এলাকাটিও বৃষ্টি হলেই তলিয়ে যায় পানিতে। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় ভোগান্তিতে পড়েন অফিসগামী সহ সাধারণ মানুষ। ঢাকা দক্ষিণ সিটির ধানমন্ডি, গ্রিন রোড, কাঁঠালবাগান, পল্টন, মগবাজার, মতিঝিল, ফকিরাপুল, মালিবাগ সহ অন্তত 11টি এলাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত ড্রেনেজ, দখল এবং নিয়মিত পরিষ্কার না করার কারণেই এমন পরিস্থিতি। নিউ মার্কেট সহ অন্য অনেক এলাকাতে দেখা যাচ্ছে যে সেই পানিটা যে নামবে, নামার জায়গাতে অনেক ধরনের সাথে ড্রেন গুলো কানেকশন নাই। আবার ড্রেন গুলো আলটিমেটলি যে ওয়াটারফলে যেখানে যাবে সেই নালাগুলোর মধ্যেও কানেক্টিভিটির সমস্যা আছে। ড্রেন গুলো আছে, বক্স কালভার্ট গুলো আছে, সেখানেও কিন্তু বেশ আমাদের ময়লা আবর্জনা পরিপূর্ণ অবস্থা অনেক জায়গাতেই আছে। তাহলে এই যে সার্বিক যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতির ঘাটতি ছিল এবং বিগত যে অন্তর্বর্তী সরকারের সময় সেখানে কিন্তু ঢাকঢোল পিটিয়ে কিন্তু সেই অর্থে কাজ বেশি হয়নি। তবে দক্ষিণ ঢাকার প্রশাসক বলছেন, যেখানে বেশি পানি জমছে সেখানে পাম্পের সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি চেষ্টা চলছে স্থায়ী সমাধানের। ঢাকা মহানগরীতে এই পানি নিষ্কাশন অত সহজ না। বিরাট একটা শহর, কিন্তু মাত্র 3টা জায়গা দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। কাজে এটাকে আরও 10টা জায়গা যদি আমরা করতে পারি, তাহলে ঢাকা শহর পানি নিষ্কাশনটা ইজি হয়ে যাবে। কারণ আপনারা জানেন, এই পানিগুলো হয় আমাকে বুড়িগঙ্গায় নিতে হবে, নাহলে শীতলক্ষায় নিতে হবে। নগরবাসীরা বলছেন, সামান্য বৃষ্টিতেই যদি এমন চিত্র হয়, তবে ভারী বর্ষণে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশের পথে রয়েছে। লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি দুবাই হয়ে সকাল 8টা 40 মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 8টা 50 মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে তার মরদেহ পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের মিয়ামির বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তা পুরো প্রক্রিয়াটি তদারকি করেছেন। এর আগে গত 30 এপ্রিল ফ্লোরিডার টাম্পায় লিমনের জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেয়। 16 এপ্রিল নিখোঁজের পর একই সাথে হত্যার শিকার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা। শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের 49 নারী এমপি। রোববার রাত 9টায় জাতীয় সংসদ ভবনে তাদের শপথ পাঠ করান স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। নারী এমপিরা জনকল্যাণে কাজ করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় জানান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাত 9টায় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হয়। শপথ শেষে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির নতুন নারী এমপিরা। বাংলাদেশের জন্য কাজ করতে চাই, এদেশের নারী সমাজের জন্য কাজ করতে চাই, এদেশের সমস্ত জনগণের জন্য কাজ করতে চাই। নারীদেরকে আসলে এই যে নেতৃত্বস্থানীয় জায়গাতেই দেখতে চাই এবং বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে সেই আঙ্গিকেই দেখতে চাই যে বাংলাদেশটা একটা মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশে আর গুম খুন হবে না। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সংস্কার বাস্তবায়ন ও জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা, পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করার কথা জানান 11 দলীয় জোট সমর্থিত নারী এমপিরা।
তরুণদের সাথে এসে হাত মিলিয়েছি বাংলাদেশকে সংস্কারের জন্যই। তো এই সংস্কারের রাজনীতিটাকেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি নারীর নিরাপত্তা, নারীর স্বাস্থ্য এগুলো নিয়ে আমি আগেও কাজ করেছি, আপনারা জানেন। সরকার দলীয় চিফ হুইপ বলেন, শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিত্ব পূর্ণতা পেল। এই নারীরা ক্ষমতায়িত হবেন এবং তারা যে কন্ট্রিবিউশন করবেন সেই কন্ট্রিবিউশন দিয়ে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। যারা দলীয় সংসদ সদস্য আছে তাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন করার জন্য আমরা যে কাজ করছি সেই কাজকে তারা আরও বেগবান করবে। গত 30 এপ্রিল নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনে 49 সংসদ সদস্যের নাম ঘোষণা করে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার করা না হলে বারবার ফ্যাসিবাদ ফিরে আসবে বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার রাজধানীর কাকরাইলে এনসিপির জাতীয় কনভেনশনে এমন দাবি করেন তিনি। এ সময় জুলাই সনদ সম্পর্কে গণরায় বাস্তবায়ন না করলে মানুষ আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতারা। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউটে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করে এনসিপি। দিনব্যাপী 4টি সেশনে আলোচনা করেন অর্থনীতিবিদ, গবেষক ও 11 দলীয় ঐক্যের নেতারা। দায়িত্ব নিয়েছে সরকার পুরনো ফেসিবাদের দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। দ্রুত নির্বাচনের জন্য বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করেন তারা। বলেন, এই প্রজন্ম যেহেতু জুলাই আনতে পেরেছে, আজ না হয় কাল সংস্কারও হবে। সংস্কার করার জন্য জুলাই সনদে এবং বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে রেখে যাওয়া হয়েছিল, সেগুলিকে তারা ছুঁড়ে ফেলছে। জনগণ যে সিদ্ধান্ত দেবে সেটা আমরা মেনে নেব, এই কথার ভিত্তিতেই তো গণভোটটা হয়েছে। আবারও যখন এই গভর্নমেন্ট একটা সময় যখন আরও খারাপ সময়ের মধ্যে যাবে, তারা মনে করবে পদ্ধতিটা তো ভালোই ছিল, তো ওনারা যেহেতু করে পার পেয়ে গেছে, আমরাও শুরু করি। দলীয়করণ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণের পথে আপনারা অগ্রসর হন। সাংবিধানিক সংস্কার না করলে 72-এর সংবিধান থেকে বারবার ফ্যাসিবাদ গড়ে উঠবে বলে দাবি করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিরোধী নেতাদের অভিযোগ, গণভোটের গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন এড়িয়ে যেতেই নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে প্রতারণা করছে সরকার। 4টি প্রশ্নে যে গণভোট, তার সেখানে একটাতেও কোনো নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো 5 কোটি মানুষ, 70% লোক ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়ে সংস্কারের 48টি পরিবর্তনের পক্ষে জনগণ কিন্তু ভোট দিয়েছে। শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভোট দিয়েছেন গণভোটে। প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে। যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব, অধ্যাদেশ বাস্তবায়ন করব, সেগুলোকে সবকিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ, জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। জর্জরিত অর্থনীতির দিকে খেয়াল না করে সরকার বিলাসী প্রকল্প নিয়ে ব্যস্ত বলেও অভিযোগ করেন বক্তারা। এবং আমরা 5 আগস্টের পরে মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপুল সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যে দিয়ে তার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 13 মে দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। এর আগে 8 মার্চ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 2024 সালের 15 ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে 30 নভেম্বর বেনজিরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে চার্জশিট দেওয়া হয়। দুদকের অভিযোগ, অর্থের উৎস মালিকানা গোপন রেখে বেনজির বিভিন্ন ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও মূলধনী প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন। বিমানের নেটওয়ার্ক আরও বাড়াতে ইতিমধ্যে বোয়িং থেকে 14টি এয়ারক্রাফট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, বিমানকে কেবল লাভজনক করা নয়, সরকারের লক্ষ্য বিশ্বের বুকে জাতীয় পতাকাবাহী বিমানকে পরিচিত করানো। রাত 1:25 419 জন যাত্রী নিয়ে সিলেট থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় হজ ফ্লাইটটি। এবার সিলেট থেকে মোট 60টি হজ ফ্লাইট পরিচালিত হবে।
বিমান বাংলাদেশের নেটওয়ার্ক আরো বড় করার জন্য ইতিমধ্যে 14টি এয়ারক্রাফট যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি বোয়িং থেকে। সাম্প্রতিককালে ইনশাআল্লাহ আরো বেশ কয়েকটি এই ফ্লিটের সাথে যুক্ত করার ব্যবস্থা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে বিমানকে শুধু লাভবান করা না, লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা না, বিমান যেন ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার হিসাবে দাঁড়িয়ে যায়, বিশ্বের বুকে পরিচিতি লাভ করে। সম্প্রতি হাওড় এলাকায় জমি ডুবে যাওয়ায় যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদের 3 মাস সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান কৃষিমন্ত্রী। বলেন, হাওড়ের কিছু ফসল নষ্ট হলেও তা খুব বেশি নয়, তারপরেও যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের 3 মাস সহায়তা দেবে সরকার। মন্ত্রী আরও বলেন, হাওড় এলাকার ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে এমন ক্ষতি কমাতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিতে সরকার কাজ করছে বলেও জানান কৃষিমন্ত্রী। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো যে আগামী 3 মাস তাদেরকে আমাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানির নিচে চলে যাওয়া ধান উদ্ধারে ব্যস্ত সময় কাটাচ্ছেন হাওড়ের কৃষকরা। তবে শ্রমিক সংকটে খেতেই নষ্ট হচ্ছে অনেক এলাকার ধান। যতটা উদ্ধার হচ্ছে তাও ঠিকমতো শুকানো যাচ্ছে না রোদ ও পর্যাপ্ত জায়গার অভাবে। বছরের একমাত্র ফসল হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে হাওড়ের কৃষকদের। কেউ পানির নিচ থেকে কেটে আনছেন ধান, কোথাও আবার রোদ বৃষ্টির লুকোচুরির মধ্যেই চলছে ধান শুকানোর চেষ্টা। পাহাড়ি ঢলে প্রতিনিয়ত বাড়ছে কিশোরগঞ্জের বিভিন্ন নদ নদীর পানির উচ্চতা। নতুন করে তলিয়েছে হাওড়ের আরও 2000 হেক্টর জমি। সব মিলিয়ে 8 উপজেলার হাওড় অঞ্চলে 9045 হেক্টর জমির পাকা ধান এখন পানির নিচে। 1500 টাকা রোদ দিতেছি, এরপরও কামলা নাই। আমরা বুড়ো ধান তলিয়ে গেছে, এখন আমরা এই টাকা ঋণ নিয়ে এই ফসল করছিলাম। হবিগঞ্জে হাওড়ের পর এখন তলিয়ে যাচ্ছে অন্য ফসলি জমিও। রোদের অভাবে নষ্ট হচ্ছে মারাই করা ধানও। অধিকাংশ ধানেই গজিয়েছে চারা। পানির তলে জমি আনতে পারে, এখন মেঘ বৃষ্টির কারণে রুইতে শুকাইতে পারি না। বৃষ্টির বাজার লাগি ধান শুকাইতে পারতেছে না, গেরা উঠিয়া সব নষ্ট হয়ে গেছে। পানিতে তলিয়ে থাকা ধান ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন সুনামগঞ্জের 12 উপজেলার কয়েক লাখ হাওড়ের কৃষক। শ্রমিক সংকটে বেড়েছে তাদের ভোগান্তি। শেষ সম্বল রক্ষায় তাই দিনরাত এক করছেন এখানকার কৃষকরা। 3 ফুট মুরো পানি, এরপরে আমরা বড় কষ্ট করে ধানটা কাটলাম। এদিকে মৌলভীবাজারে শ্রমিক সংকটেই জমিতে নষ্ট হচ্ছে পানির নিচে থাকা ধান। শ্রমিক মজুরি 3 গুণ বেড়ে যাওয়ায় ধান কাটায় আগ্রহ কম কৃষকের। 1,50,000 টাকা নিয়ে আসে, ঋণ দিব কেমনে, খাইব কেমনে, ও চিন্তায় মানুষ বেশি কষ্ট আছে। আর তো কিছু জানেও না, কাজ ও ক্ষেতের উপরেও আমরা নির্ভরশীল সব এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে তালিকা তৈরির কথা জানিয়েছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসারবৃন্দ আজকে এবং গতকালকে সারা দিন ঘুরে ঘুরে তালিকা করেছেন। এখন এটা তালিকাবদ্ধ করার প্রক্রিয়াটা চলছে। আমরা নিমজ্জিত জমি পর্যবেক্ষণ করছি, পরিদর্শন করছি এবং তার হিসাব আমরা লিপিবদ্ধ করছি। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাও আমরা লিপিবদ্ধ করছি। এদিকে 14,000 হেক্টর জমির ধান পানির নিচে থাকায় ফসল তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় সময় কাটছে নেত্রকোনার কৃষকদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টিতে হাওড় অঞ্চলের পরিস্থিতি নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, একটু জানাবেন যে আজকে যে আবহাওয়া পরিস্থিতি তার কিছুটা উন্নতি হয়েছে কিনা, আর তলিয়ে যাওয়া ধান বা কৃষকদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পোষাতে আসলে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? দেখুন, আসলে যেটি হচ্ছে যে এখন নতুন সংকট যেটি কৃষকদের, সেটি হচ্ছে হাওরের যে ধান তারা সেটিতে চারা গজিয়েছে। আমরা গতকাল পুরো হাওর ঘুরেছি, দেখেছি যে হাওরের যে ধান তো তলিয়ে গেছে 60 থেকে 70 ভাগ কৃষকরা বলছেন। এর মধ্যে যে অবশিষ্ট ধান যেগুলি তারা তুলতে পেরেছিলেন সেগুলি উঁচু স্থানে অর্থাৎ খোলায় এনে রেখেছিলেন, সেগুলিতে কিন্তু পচন ধরেছে, সেগুলিতে যে চারা গজিয়েছে অর্থাৎ 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত চারা গজিয়েছে সেসব ধানে, যার ফলে এই সংকট একদিকে হাওরে তলিয়ে গেছে ফসল, অন্যদিকে রোদ না থাকার কারণে বৃষ্টি হওয়ার কারণে
তাদের ফসল নষ্ট হচ্ছে। গতকালকে আবহাওয়া একটু বৃষ্টি হয়নি, কিন্তু সারাদিন রোদ, যার ফলে কৃষকদের, হাওর পাড়ের কৃষকদের যে অবশিষ্ট ধান সেটি আর সুযোগ থাকছে না শুকানোর জন্য। তারা নতুন করে কিন্তু এই সমস্যার মধ্যে পড়েছেন। আর সামগ্রিকভাবে যদি হাওরের কথা বলি, কাওয়াদিকে হাওর, হাকালুকি হাওর, হাইল হাওর, এই তিনটি হাওরের পাড়ের কৃষকদের যে দুর্ভোগ, যেটি তাদের পুরো বছরের, এক বছরের হিসেব নিকেশ কিন্তু এই বুড়ো আবাদের মধ্যে দিয়ে হয়ে থাকে, কিন্তু এই পুরো এক বছর তারা ফসল হারিয়ে দিশেহারা অবস্থা। আমরা দেখেছি হাওর পাড়ের কৃষকদের যারা 10 বিঘা, 12 বিঘা, 15 বিঘা করেছেন, সেখান থেকে তারা 2 বিঘা, 1 বিঘা ধান তুলেছেন, সেই ধানটিও নিয়ে তারা বিপাকে পড়েছেন। আর ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা, যে কৃষি অধিদপ্তর মৌলভীবাজার তাদের হিসেবে হচ্ছে প্রায় 20,000 ক্ষতিগ্রস্ত কৃষক, তারা এখন পর্যন্ত তালিকা তৈরি করতে পেরেছেন। সেই তালিকাটি চলমান রয়েছে, এমনটি কিন্তু আমাকে জানিয়েছেন জালালউদ্দিন মুর্শেদ, উপপরিচালক। আর তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত মৌলভীবাজারের হাওর অঞ্চলে প্রায় 4,000 হেক্টর জমি কিন্তু তলিয়ে গেছে, এর মধ্যে পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে 2,500 হেক্টরের মতো। তো সব মিলিয়ে আসলে মৌলভীবাজারে এই মুহূর্তে হাওর অঞ্চলে কৃষকদের কান্না চলছে আসলে, সেটি বলা যায়, কারণ তাদের একমাত্র ফসল হারিয়ে এখন পুরোটাই অসহায় হয়ে আছেন এই হাওর পাড়ের কৃষকেরা। এই ছিল আসলে আমার কাছ থেকে হাওরের সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ কিছুক্ষণের মধ্যে দেশে পৌঁছাবে। লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি দুবাই হয়ে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ নিয়ে আরও জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, খুবই হৃদয় বিদারক একটি ঘটনা আসলে, এবং আজকে কিছুক্ষণের মধ্যেই লিমনের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। লাশ কখন আসলে পৌঁছাতে পারে বা তার পরিবারের সদস্যদের কাছে আপনার কোনো কথা হয়েছে কিনা একটু জানাবেন। জি, হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক, কারণ বাংলাদেশে একজন শিক্ষার্থী, পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন গত 14 এপ্রিল তিনি কিন্তু নিখোঁজ হন। এরপরে 16 এপ্রিল নিখোঁজ হন। এর নিখোঁজের 8 দিন পরে কিন্তু তার লাশ পাওয়া যায় যুক্তরাষ্ট্রের মিয়ামি অঙ্গরাজ্যে। গতকাল কিন্তু যুক্তরাষ্ট্রের একটি বিমানে করে তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়। আজকে কিছুক্ষণ আগে কিন্তু মরদেহ দেশে পৌঁছায়। জামিল আহমেদ লিমনের মরদেহ কিন্তু কিছুক্ষণ আগেই দেশে পৌঁছেছে দুবাই হয়ে। গতকাল স্থানীয় সময় রাত 9টায় কিন্তু একটি বিমানে তার মরদেহটি বহন করা হয়। এরপরে আজকে সকালে কিন্তু তার মরদেহ পৌঁছায় কিছুক্ষণ আগে। যদি একটু আপনাকে জানিয়ে রাখি, আমরা কিন্তু এখানে সকাল থেকে অবস্থান করছি এবং আমরা এখানে দেখেছি তার পরিবারের সদস্যরা এখানে রয়েছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা কিন্তু আপনি যেমনটি বলছিলেন, আসলে ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। তারা কিন্তু এখানে আমরা দেখেছি তারা কান্নায় ভেঙে পড়েছেন। তার পরিবারের সদস্য যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি। কিছুক্ষণ পরেই আপনাকে যদি আরেকটু একটা তথ্য আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু দেশের বাইরে থেকে মরদেহ আসলে যেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয় তার সকল প্রক্রিয়া কিন্তু এখন প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। বলা যায় যে 8টা 40 একটি প্রেস ব্রিফিং করা হবে এবং এই প্রেস ব্রিফিংয়ের পরেই কিন্তু মরদেহটি হস্তান্তর করা হবে বলে আমরা জেনেছি। আপনাকে যদি আরেকটু আমি বলে রাখি যে গত 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের জামিল আহমেদ লিমনের সাথে তার আরেক সহপাঠী কিন্তু বাংলাদেশি, তিনিও পিএইচডি শিক্ষার্থী ছিলেন, নাহিদা সুলতানা বৃষ্টি, তিনিও নিখোঁজ হন এবং তার 24 এপ্রিলের পরে তার ঠিক 2 দিন পরেই কিন্তু নাহিদা সুলতানা
বৃষ্টি, অর্থাৎ 26 এপ্রিল তার মরদেহটিও কিন্তু খুঁজে পাওয়া যায়। তার আগামী 6 মে কিন্তু তার ওই স্থানীয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার জানাজা শেষ করার পরে কিন্তু তারও মরদেহটি আসার প্রক্রিয়াটি শুরু হবে বলে আমরা জেনেছি। এখানে ওয়েজ আর্নাস্ট কল্যাণ বোর্ড থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু এখানে রয়েছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু ব্রিফিংটি শুরু হবে এবং মরদেহটি হস্তান্তর করা হবে। আর একটু যদি আপনাকে বলে রাখি, এই মরদেহ হস্তান্তর করতে এর পরবর্তী তার পরিবারের পক্ষ থেকে আমরা তাদের সাথে কথা বলবো, তাদের কোনো দাবি দেওয়া আছে কি না তাদের বিস্তারিত আমরা জানবো। তবে যতটুকু জেনেছি তারা কিন্তু যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের একজন শিক্ষার্থী, পিএইচডি শিক্ষার্থী, তারা কিন্তু আমাদের এমনটি বলেছেন যে তারা যেন ন্যায় বিচারটা পান। যেহেতু একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে জামিল আহমেদ লিমন এবং তার যে হত্যাকারী, সেই হত্যাকারী কিন্তু ইতোমধ্যে শনাক্ত হয়েছে এবং স্থানীয় পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রাথমিক সত্যতাও কিন্তু মিলেছে বলে আমরা জানতে পেরেছি। এর পরে কিন্তু পরিবারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, ন্যায় বিচারের কথা বলা হচ্ছে। তো আমরা আপাতত এইখানে রয়েছি, আমরা কিন্তু আর কিছুক্ষণ পরেই প্রেস ব্রিফিংটি শুরু হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। এর পরবর্তীতে কি আপডেট আমরা পাই, এই মরদেহ হস্তান্তর প্রক্রিয়াটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ তথ্য। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। শাহজালাল বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাহানুল ইসলাম রিঙ্কু। ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় 17 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। এতে বলা হয়, সরকারি চাকুরি আইন 2018 45 ধারা অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন তারা। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের মফিজউদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের ইমতিয়াজ আহমেদ, সিআইডির মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের সালেম মোহাম্মদ তানভীর, এনএসআইয়ের পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসএম আখতারুজ্জামান। এছাড়া নোয়াখালী, খুলনা, রংপুর পিটিসির কমান্ড্যান্ট, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও রেলওয়ে পুলিশের ডিআইজি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নামও অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছে। দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদায় এবার প্রথম ধাপের ডিম সংগ্রহে ব্যর্থ হয়েছে বেশিরভাগ সংগ্রহকারী। মৌসুম শুরুর আগেই মা মাছ ডিম ছাড়ায় এ পরিস্থিতি বলে জানিয়েছে জেলেরা। ফলে বড় লোকসানের শঙ্কা তাদের। আবারও ডিমের অপেক্ষায় হালদাপাড়ের জেলেরা। মৎস্য বিভাগ বলছে আরও 3 ধাপে ডিম ছাড়তে পারে মা মাছ। হালদায় প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। অমাবস্যা ও পূর্ণিমার ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে জোয়ার ও ভাটার সময় ডিম ছাড়ে রুই, কাতল, মৃগেল ও কালীবাউস মাছ। বিশেষ জাল দিয়ে সেই ডিম সংগ্রহ করে কয়েকশো জেলে। পরে হ্যাচারিতে ফুটানো হয় রেণু। গত বছর হালদায় 14,000 কেজি ডিম সংগ্রহ হয়, তবে এবার 2 দফায় সংগ্রহ হয়েছে মাত্র 6,000 কেজির মতো। প্রস্তুতির অভাবে অনেক জেলে সময় মতো নদীতে নামতে পারেননি। বেশিরভাগ ডিম জোয়ারে ভেসে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা। কেউ আধা বালতি, কেউ 1 বালতি, কেউ 1.5 বালতি, কেউ 2 বালতি পর্যন্ত ডিম পেয়েছে। এরকম অল্প কম বেশি সবাই এরকম পেয়েছে। আমাদের জাল নৌকাগুলো প্রস্তুতি ছিল না, আমরা সকাল সকাল প্রস্তুতি হতে হতে ডিম ছেড়ে দিছি। এবার এরই মধ্যে প্রথম ধাপে ডিম ছেড়েছে মা মাছ। এ মাসের মাঝামাঝি আরেক দফা সুযোগ আসতে পারে বলছে মৎস্য বিভাগ। আগামী 9 থেকে 15 তারিখে একটা অমাবস্যার যোগ হবে। আমরা খুব আশাবাদী যে এই সময়ে যদি প্রচুর বৃষ্টিপাত হয় উজান দিকে এবং গোলা পানি আসে এবং পূর্ণিমার সাথে যদি অ্যালাইনমেন্ট হয়, তাহলে এই সময়ে সাকসেসফুলি ডিম সংগ্রহ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন এবার নদীর রাসায়নিক ও প্রাকৃতিক পরিবেশ অনুকূলে। মৌসুমের শুরুতে ভারী বৃষ্টিতে নদীর নির্ধারিত অংশে ঢল নেমেছে। একটু সতর্ক থাকলে এবার ডিম সংগ্রহে আরও সফলতা পাওয়া যেত। মা মাছ পাহারায় বিশেষ করে উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর খুবই সম্পৃক্ত ছিল, খুবই আন্তরিক ছিল। এবার প্রতিদিনে তারা অভিযান নেমেছে। তো সবগুলো বিবেচনায় আনলে নদীর পরিবেশও খুবই ভালো। তো আমরা আশা করি 9 থেকে 15 তারিখে এই তৃতীয় যোগ, এই জোর মধ্যে ডিম ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। প্রতি বছর মৎস্য খাতে প্রায় 800 কোটি টাকার অবদান রাখে হালদার নিষিক্ত ডিম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
অপরিকল্পিত নগরায়নের কারণে একে একে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী সব দিঘি, পুকুর আর ডোবা। এতে জলাধার শূন্য হয়ে পড়ছে যশোর শহর, যা একদিকে পরিবেশের উপর যেমন বিরূপ প্রভাব ফেলছে, অন্যদিকে বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিপর্যয়ের হুমকির মুখে ফেলছে শহরকে। গত 2 দশকে ভরাট হয়ে গেছে যশোরের 100-র বেশি পুকুর ও দিঘি, যা শহরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার সাথে ভূগর্ভস্থ পানির চাহিদাও মেটাত। পরিকল্পনাহীন নগরায়নের ফলে টিকে থাকা 13 থেকে 14টি পুকুরের মধ্যে কয়েকটি এখন ভরাট হওয়ার পথে। কিন্তু এখন সেইগুলো এই জায়গাটায় সব মাটি দিয়ে ভরাট করে সেখানে সব বহুতলা ভবন গড়ে উঠেছে। অডেল পুকুর ছিল, মেলা পুকুর ছিল, এখন পুকুর বলতেই নাই। পুকুরগুলো এখন সব ভরাট করে সব বিল্ডিং তৈরি করতেছে। এখন বিল্ডিং গুলো এমন ভাবে তৈরি করে, এগুলো প্ল্যান ছাড়া একটা বিল্ডিং একদম গা দিয়ে তৈরি করে। জলাধারের সংকটে যেমন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়েছে, তেমনি পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিবেশিক বিপর্যয়ের ফলে যেটার অনেকটাই কারণ হচ্ছে এই ভূপৃষ্ঠস্থ জলাধার সমূহকে বন্ধ করা, পুকুর সমূহ ভরাট করা এবং ভূপরিভাগের পানিগুলো ব্যবহার উপযোগী করতে না রাখা। এদিকে ব্যক্তিগত সম্পত্তি হওয়ায় মালিকপক্ষের হাত থেকে জলাধারগুলো রক্ষায় খুব একটা কার্যকর ভূমিকা নিতে পারছে না পৌর কর্তৃপক্ষ। বেশিরভাগ পুকুরই ব্যক্তি মালিকানা পুকুর, যার জন্য অনেক পুকুরই ভরাট হয়ে গেছে। আমরা পৌরসভার পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে মাইকিং করে বা ব্যক্তিগতভাবে বা চিঠির মাধ্যমে নোটিশ করে তাদেরকে আমরা সচেতন করছি। অগ্নিকাণ্ড সহ যে কোনো দুর্যোগে নিরাপত্তার শঙ্কায় টিকে থাকা জলাধারগুলোর সংরক্ষণ এবং নতুন পুকুর খননের দাবি শহরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।